থ্যাংক ইউ রাসেল ভাই। আমাকে আজকে একটা বিশেষ আজকে তো বিশেষ এপিসোডই আমি বলব। কারণ যেহেতু আজকে ফ্রাইডে 13 জি, বিশেষ এপিসোড। তো ধন্যবাদ আপনাকে। ইউ আর মোস্ট ওয়েলকাম। লিসেনারদেরকে আসসালামু আলাইকুম। রাসেল ভাই একটা কথা না বললেই না। আমি জি, খুব মনোযোগ দিয়ে ওই ফ্রাইডে 13 এর কথাগুলো শুনছিলাম। জি, তো দেখা যাচ্ছে অ্যা আমাদের কাছে ফ্রাইডে 13 সংক্রান্ত যে তথ্যগুলো আছে, জি, তো যেমন আমি এটা নিয়ে যখন এনালাইসিস করেছিলাম, আমি দেখেছিলাম যে বাইবেলের যেই এ ইসে যেটা আছে এটাকে বলে গসপেল অফ জন। গসপেল অফ জনে যীশু খ্রিস্টের এই যে দ্য লাস্ট সাপার যেটা হুম, ইটালির মিলান শহরে আপনার ১৪৯০ সালে যেটা লিওনার্দো দা ভিঞ্চির আঁকা যে ছবিটা, ইটালির মিলান শহরে এটা আছে আরকি। একটা দেয়াল চিত্র। তো ওখানে যে ছবিটা ওখান থেকেই তো এই ধারণাটা আসছে। তো মজার বিষয় হলো গসপেল অফ জনের ১৩ নং অধ্যায়ে কিন্তু এই বিষয়টা বলা ছিল। জি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে এই কুসংস্কার যেটা প্রচলিত আছে, এখানে আমরা বলছি জুডাস ১৩ নাম্বার ছিল। কিন্তু গসপেল অফ জনে কিন্তু বলা আছে যে শুধু জুডাস না, ওখানে ১৩, ১২ এবং ১১ সেখানে জুডাস, পিটার এবং জন ৩ জন ছিল। তো স্পেশালি ১৩ টাকেই কিন্তু আসলে আমরা মানে এমফাসিস দেয়া হয়েছে মানে মেসেজ দেওয়া হয়েছে। আর তাছাড়া আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী যারা, আমাদের কাছে কিন্তু ফ্রাইডেটা একটা কিন্তু খুব পবিত্র একটা দিন। একদম। এবং আমাদের এই দিনটা কিন্তু হাদিসে আছে যে আমরা একটা ঈদের দিনের মতো। এদিন ভালো খাবার খাওয়া, ভালো পোশাক পরা আমাদের কাছে একটা আনন্দের দিন। সুতরাং আমরা আসলে এটাকে কখনোই করি না। তারপরও অনেকে এটা বিশ্বাস করে ওয়েস্টার্ন ইসে এটা এটা বিশ্বাস আসলে আমাদের কালচার নাই এবং এটা আমরা এখানে কালচার না। বিশ্বাসও করি না এবং আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমরা শুধুমাত্র যেটা করেছি সেটা হচ্ছে ফ্রাইডে দ্য 13 ব্যাপারটা নিয়ে পশ্চিমাদের যে ভাবনা বা যা কিছু সেটাই আমরা আমাদের লিসেনারদের সাথে আজকে শেয়ার করেছি। দ্যাটস ইট। তো রাসেল ভাই আমি সরাসরি ঘটনাতে জি, চলে যাই। অ্যা এই ঘটনাটি এটা আমার এক খালা আমাকে বলেছিলেন। জি, ঘটনাটির স্থান হচ্ছে ফরিদপুরের নগরকান্দা এলাকাতে। তো যেই ফ্যামিলির সাথে ঘটেছিল তারা অত্যন্ত রক্ষণশীল এবং খুব ধার্মিক একটা ফ্যামিলি। তো ফরিদপুর নগরকান্দার যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল, ওই জায়গায় একজন মানে বেশ তারা বেশ অবস্থাশালী ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওই পরিবারের একটা সন্তান ছিলেন। উনি আবার মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন। তো উনি দেখা যাচ্ছে যে যেহেতু অত্র এলাকায় নিজেদের অনেক জায়গা জমি ছিল এবং ভালো প্রভাব প্রতিপত্তি তাদের ছিল। তো উনি নিজের জায়গা জমি দেখাশোনা করতেন। আর উনাদের নিজস্ব একটা মসজিদ তৈরি করেছিলেন। ওই মসজিদে উনি ইমামতি করতেন। তো যেহেতু উনি পরিণত বয়সে চলে গিয়েছিলেন, এইজন্য পরিবার থেকে উনাকে একটা ধার্মিক পরহেজগার মহিলা দেখে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়। তো বিয়ের পর থেকেই রাসেল ভাই ঘটনাটা শুরু হয় আরকি। তো ঘটনাটি মানে তার ওয়াইফের সাথে ঘটতে থাকে। জি, তো তার ওয়াইফ এর সাথে উনি যখন ১ম মানে ১ম বাসর রাত্রে উনারা যখন একই খাটে শুয়েছেন, তো উনার ওয়াইফ হঠাৎ করে লক্ষ্য করলেন যে উনার হাসব্যান্ড কোনো কথা ছাড়াই হঠাৎ করে শুয়ে পড়লেন এবং শোয়ার সাথে, সাথে উনি ঘুমিয়ে পড়েছেন। তো এটা উনার কাছে খুব অদ্ভুত ব্যাপার লাগলো যে বিয়ের আগে তো তার সাথে আমার ওইভাবে দেখাও হয় নাই, কথাও হয় নাই। তো উনি কোনো কথাবার্তা না বলেই হঠাৎ করে শুয়ে পড়লেন। উনি একটু মনে একটু কষ্ট পেলেন আরকি। তো যাই হোক, উনিও পাশে শুয়ে পড়লেন। শোয়ার ৩ থেকে ৪ মিনিটের মাথায় উনার ওয়াইফ হঠাৎ উনার পিঠে খুব জোরে একটা আঘাত অনুভূত হলো আরকি। এবং ওই আঘাতে উনি বিছানা থেকে ঠাস করে নিচে পড়ে যান। আচ্ছা। এবং উনি দেখেন যে বিছানায় তার হাসব্যান্ড ছাড়া আর কেউ নাই। তাহলে এই তাকে আঘাতটা করলোটা কে? তখন উনি চিন্তা করেন তার হাসব্যান্ড তার সাথে কথা না বলেই শুয়ে পড়েছে। হয়তোবা তাকে তার পছন্দ না। জি, এরকম অসংখ্য চিন্তা তার মাথায় চলে আসতে থাকে। এবং তার চিন্তা করে তার হাসব্যান্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু উনি ভালো করে খেয়াল করেন তার হাসব্যান্ড ঘুমাচ্ছে। তো আসলেই কি সে ঘুমাচ্ছে নাকি অভিনয় করছে এটা দেখার জন্য একটু পরীক্ষা করেন। দেখেন যে না সে আসলেই ঘুমাচ্ছে। তো আচ্ছা। উনি তাহলে চিন্তা করেন যে তাহলে আমাকে ধাক্কাটা কে দিল? তো উনি অনেক ৭-৫ ভেবে পরবর্তীতে ঘুমায়ে পড়েন। সারা রাত্রে আর কোনো ঘটনা উনার সাথে আর ঘটেনি। হুম, পরের দিন উনার হাসব্যান্ডকে এই বিষয়ে কিছু বলেনও নাই। দেখেন উনার হাসব্যান্ড একদম স্বাভাবিক। স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে। তো উনি বিষয়টা গোপন করেন। যে উনি আর এই বিষয়টা আর উনার হাসব্যান্ডকেও বলেন নাই বা ওর বাসার অন্য কোনো সদস্যদেরকেও বলেন নাই যে ধরনের ঘটনা ঘটেছে। জাসিফ ভাই পরের দিন একটা ঘটনা ঘটে। ঠিক এর পরের দিনই যে উনার হাসব্যান্ডের পাশে উনি ঘুমিয়ে আছেন। তো উনার হাসব্যান্ড যেই পাশে আছেন আরকি উনার পাশে, ঠিক তার অপোজিট পাশ থেকে একটি হাত, একটি শক্ত হাত উনার মানে শরীরের উপর এসে পড়ে। তো উনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। তো
তো ওনার হঠাৎ করে এরকম শক্ত হাত ওনার শরীরে আসার পরে স্বাভাবিকভাবে উনি একটু চোখ খোলেন। রাসেল ভাই ওই সময় ওই এলাকায় কারেন্ট ছিল না। মানে ইলেকট্রিসিটি ছিল না। উনারা যেটা করতেন সেটা হলো হারিকেনের আলোটা অনেক কম করে দিয়ে তারপরে ঘুমাতেন আরকি। আচ্ছা। মানে হালকা আলো থাকতো ঘরে, এরকম আরকি। তো উনি চোখ খুলে যতটুকু হালকা আলোয় দেখতে পেলেন উনার হাসব্যান্ড উনার পাশে শুয়ে আছে। কিন্তু তার দুটো হাতই মানে তার মানে সাথে আছে। মানে তার ওয়াইফের গায়ে উনি হাত দেন নাই। কিন্তু এই হাতটা কোথা থেকে আসলো? তো উনি এই চিন্তা করে একটু ভয়ে উনার পেছন ফিরে তাকিয়েছেন। তো পেছন ফিরে তাকানোর সাথে রাসেল ভাই উনি অতটুকু অন্ধকারের মধ্যে মানে যতটুকু আলো আছে ঘরের মধ্যে, ততটুকু আলোর মধ্যে কালো, কুচকুচে এবং খুব মোটা টাইপের কিন্তু ছোট আকৃতির কিছু একটা দেখতে পান উনি। যার চোখগুলো জ্বলজ্বল করছিল যে বিড়াল বা কুকুরের রাত্রেবেলা যেভাবে চোখ জ্বলজ্বল করে। এটা দেখে উনি মানে প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। হুম। তো চিৎকার দেওয়ার সাথে আশেপাশ থেকে লোকজন চলে আসে। মানে তার পাশের যেই শ্বশুর-শাশুড়ি যে পাশে ছিল বা অন্যরা যারা আত্মীয়স্বজন তারা চলে আসে দরজা ধাক্কায়। তো অদ্ভুতভাবে রাসেল ভাই উনার হাসব্যান্ডের কিন্তু ঘুম ভাঙছিল না। উনি ঘুমাচ্ছেন। পরে ওনার ওয়াইফ উঠে দরজা যখন খুলে দেন, খুলে দেওয়ার পর তার হাসব্যান্ডকে ডেকে তোলা হয়। তখন সব ঘটনা বলা হয়। তখন সবাই বলে যে, "না এরকম তো হওয়ার কথা না। তো তোমার মনের ভুল।" তখন ওই যে বিয়ের ১ম রাত্রে যে বিষয়টা ঘটেছিল তখনও সবাইকে বলেন। তখন উনার হাসব্যান্ড বলে, "না তো আমি এই ধরনের কোনো কাজ করি নাই। এটা আমি কেন করব?" এরকম সে বলতে থাকে। তখন সবাই তাকেই দোষারোপ করে, "তোমার একটা মনের ভুল, দুঃস্বপ্ন দেখেছো। নতুন বাড়িতে এসেছো বিয়ের পরে হয়তোবা এরকম মনের ভুল হচ্ছে। টেনশন করতেছো। তারপর যাদের বাড়িতে রেখে আসছো তাদের জন্য একটু মন খারাপ লাগছে।" এরকম অনেকে কথা বলে থাকে একটা বুঝ দেয় আরকি। ৩ দিনের দিন রাসেল ভাই আরেকটা ঘটনা ঘটে। আচ্ছা। সেটা হলো যেহেতু আমরা জানি যে গ্রামের ওয়াশরুমগুলো একটু বাসা থেকে একটু সাইডে হয় আরকি। এটা তো আমরা সবাই জানি। তো উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন কিন্তু হাসব্যান্ডকে অনেক ডাকাডাকি করছেন। তো অদ্ভুত ব্যাপার তার ঘুমই ভাঙে না। মানে তার খুব অবাক লাগে যে উনি শোয়ার সাথে ঘুমায় পড়েন এবং তাকে ডাকলেও উনি উঠতে পারেন না। মানে এটা কেমন ঘুম? তো উনি কিন্তু বাড়ির অন্য সদস্যদেরকে জিজ্ঞেস করেছিলেন উনি কি আগে থেকে এভাবে ঘুমান কিনা? তখন সবাই বলে, "না তো, তার ঘুম তো এরকম না। তার ঘুম তো পাতলা। সে ফজরের নামাজ পড়ায়, সে ওঠে। ঘুম তো পাতলা। তো এরকম হচ্ছে কেন?" আর আসলে ভাই বিয়ের পর থেকে যে সমস্যা হচ্ছিল উনার এই গভীর ঘুমের কারণে উনি কিন্তু এই নামাজ পড়াতেও মানে ব্যাহত হচ্ছিল। এই সময়টা উনি ঠিকঠাক মতো উঠতে পারতেন না। এটা উনিও নিজেও খুব অবাক হচ্ছিলেন যে আমার হঠাৎ করে বিয়ের পরে ঘুমটা বেড়ে গেল কেন? এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন। কিন্তু এর কোনো সমস্যার সমাধান উনি খুঁজে পাচ্ছিলেন না। তো যাই হোক রাসেল ভাই 3rd ডে তে যখন উনি ওয়াশরুমে যাবেন তখন উনার হাসব্যান্ডকে খুব ডাকাডাকি করেন। তখন যখন উঠল না তখন উনি হাতে হারিকেনটা নিয়ে উঠে বাসার দরজাটা খুলে মানে মানে বাড়ির যে বারান্দাটা আছে বারান্দা থেকে একটু নিচে নামলেন। নামার সময় উনার মনে হলো উনার মুখের সামনে ধরেন যে আমরা যদি একটা কাপড় মানে পাতলা কাপড় যদি সামনে ঝুলিয়ে রাখি, যদি পাতলা কাপড়টার সামনে দিয়ে মানে পার হয়ে চলে যাই, সেটা যদি আমাদের মুখের সাথে ছোঁয়া লাগে ঠিক যেমন মনে হয়। তো উনি যখন বাসার বারান্দা থেকে নিচে নেমেছেন তখন মনে হলো খুব পাতলা কিছু একটা চুলের মতো বা কিছু এরকম নরম কিছু উনি পার হয়ে চলে গেলেন। তখন উনি যেতে হঠাৎ করে চিন্তা করলেন যে, "কি ব্যাপার? আমি তো রাত্রে ঘুমানোর আগে বারান্দায় যে সমস্ত কাপড়গুলো রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, সেগুলো তো আমি ঘরে নিয়ে গেছি। হুম। তো কোন কাপড়টা রেখে গেলাম আবার ভুল করে? দেখি তো একটু তাকিয়ে।" তো উনি আসলে ঘুরে তাকান যে আসলে ওখানে কোন কাপড়টা ছিল। উনি আসলে ঘুরে তাকানোর সাথে উনি দেখেন যে একটা লোক ঠিক বাদুড় রাসেল ভাই যেভাবে মাথা নিচের দিকে পা উপরের দিক দিয়ে ঝুলে থাকে, ঠিক ওরকমভাবে একটা কালো, মোটা এবং পেটে টাইপের একটা লোক পা উপরে এবং মাথা নিচের দিক দিয়ে ঝুলছে এবং তার মাথার চুলগুলো একটু বড়, যেগুলো এরকম নিচে মানে ঝুলেছিল এবং উনি যখন মানে পার হচ্ছিলেন, তখন ওই চুলটা পার হয়ে আসছে। তো যখনই রাসেল ভাই এই দৃশ্যটা দেখেন, হুম। সাথে উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। উনার বাসার অন্য সদস্যরা তাদের চিৎকার শুনে চলে আসে। তাকে যখন সেন্স ফেরানো হয়, তখন সবাইকে ঘটনাটা বলেন। তখন রাসেল ভাই আ যেহেতু বেশ কয়েকটা এরকম ঘটনা ঘটছিল, তখন উনার হাসব্যান্ড যে উনিও তো মসজিদের ইমাম সাহেব, উনিও টুকিটাকি তদবিরের কাজ করতেন। তো উনি উনার ওয়াইফের উপরে কিছু তদবিরের কাজ করে উনি যেটা ফিল করেন দেখে যে উনার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা নেই।
তখন উনি যখন ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে, "না, আমি তো আমার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা দেখলাম না।" তখন বাড়ির প্রত্যেক সদস্য বলেন যে, "এনার মাথায় কোনো সমস্যা আছে তাহলে। উনি মেন্টালি হয়তোবা সিক, তার ওয়াইফ।" এরকম সবাই বলতে থাকেন। এবং সবাই এইরকম চিন্তাভাবনা করার কারণে সবাই তার সাথে এক ধরনের একটু অন্যরকম আচরণ করতে শুরু করেন। যেটা তার মনে খুব একটা ক্ষোভ সৃষ্টি করে আস্তে, আস্তে। মানে সে মনে খুব কষ্ট পেতে থাকেন। রাসেল ভাই ৪র্থ দিন ঘটে আরেকটা ঘটনা। সেটা হচ্ছে যে এই উনি ওইখানে কিন্তু রাসেল ভাই উনাদের বিশাল এলাকা নিয়ে বাড়িটা ছিল। ওই মহিলার হাসব্যান্ডের। মানে উনার শ্বশুরবাড়ির আরকি। যেই বিশাল একটা পুকুর পাড় ছিল। একদম চারদিকে ঘেরা ছিল। বাইরের লোক অ্যালাও ছিল না। যেহেতু উনারা খুব কনজারভেটিভ ফ্যামিলি ছিলেন। জি। বাইরের লোক অ্যালাও ছিল না। তো উনারা পুকুরেই গোসল করতেন সাধারণত। তো উনি একদিন দুপুরবেলা, একদম ভর দুপুরবেলা, জোহরের নামাজের ঠিক আগে যখন বেলা একদম মানে সূর্য মাথার উপরে আরকি। তো ওই সময় উনি গোসল করতে গেছেন উনার ওয়াইফ আরকি। তো গোসল করতে যাওয়ার পর গোসল করে যখন উঠে আসছেন, হঠাৎ করে উনার মাথার চুল আবার অনেক বড় ছিল। তো ওই চুল ধরে মানে মনে হলো একটা টান অনুভূত হয় উনার। তো উনি চিন্তা করলেন হয়তোবা এত মানে নিচে চুল তো আমার এত বড় না যে নিচে কোথাও ডালের সাথে বা বেঁধে যাওয়ার কথা। হুম। তো উনি তাকান যে কি আমার চুলে টান লাগলো কিসে? যে উনি উঠতে পারছিলেন না কেন? হয়তো উনি হাঁটু পর্যন্ত মানে উনার হাঁটু জল যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত উঠেছেন। তারপরে উনার চুলে টান অনুভব করেন। জি। তো যখনই টান অনুভব করেন পিছন দিকে তাকিয়ে দেখেন ঐদিনই উনি ফার্স্ট মানে দিনের বেলা এই জিনিসটা উনি দেখেন আরকি। দেখেন ভয়ংকর চেহারা, কালো কুচকুচে চেহারা। তো দিনের বেলা চোখ দুটো দেখা যাচ্ছে স্পষ্ট লাল টকটকে এবং খুব বেঁটে আকৃতির যতটুকু উনি বলছিলেন। যেন চুলটা ধরে রেখেছে, উনাকে উঠতে দিচ্ছে না পুকুর থেকে। তখনও ওইখানে উনি চিৎকার দিয়ে পানির মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে যান। ওই পাশ দিয়ে আবার উনার শ্বশুরবাড়ির আরেকজন লোক যাচ্ছিল। তো উনি দেখে যে উনি পানির মধ্যে পড়ে গেলেন। উনি আর কাউকে দেখেন নাই ওই লোকটা যে উনার চুলকে ধরেছিল বা কি। তখন তাড়াতাড়ি করে সবাইকে ডাকাডাকি করে তারা ওখান থেকে তোলা হয়। তোলার পরে তাকে আবার ট্রিটমেন্ট করে যখন জ্ঞান ফেরানো হয় তখন উনি সব বিষয়গুলো উনি বলেন। তখন বলার পর যেহেতু উনি বারবার এই কথাগুলো বলছিলেন, তখন ওনার হাসব্যান্ড চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে। তারও হঠাৎ করে রাত্রেবেলা এরকম ঘুম বেড়ে যাওয়া, এটা উনি স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তখন উনি চিন্তা করেছেন, আচ্ছা ঠিক আছে আমিও যাই। আমি একটু ট্রিটমেন্ট করে অন্য কারো কাছে যাই, দেখি কি অবস্থা হয়। তখন উনি খুব ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান। যে ওই সময়ে উনার অত্র এলাকায় বেশ মানে নামকরা একজন হুজুর ছিলেন। বিশেষ করে জিন বা এই প্যারানরমাল বিষয়গুলো উনি ট্রিটমেন্ট করতেন। আরো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, উনিও কিন্তু তার ওয়াইফকে দেখে মানে পরীক্ষা-নিরীক্ষা করে বলে, "না, আপনার ওয়াইফের তো এই ধরনের কোনো সমস্যা নেই। উনি তো দিব্যি সুস্থ লোকই মনে হচ্ছে। উনার অন্য কোনো সমস্যা আছে।" তো এর কারণে মানে ওই মহিলা আরো বেশি মানে সমস্যায় পড়ে যান তার মানে শ্বশুরবাড়ির পরিবারের কাছে। যেহেতু তার মানসিক সমস্যা বলে মানে হুজুররা হিসেবে বলে দিচ্ছেন। তো এতে করে তো উনি মানে পাগল হিসাবে আখ্যায়িত হয়ে যাচ্ছেন। তো যার কারণে সংসারেও একটা অশান্তি শুরু হয়। কিন্তু রাসেল ভাই উনি কিন্তু হাল ছাড়েন নাই। মানে ওই মহিলা। উনি চিন্তা করছেন যে, "না, এটা আমি তো মানে ঠিক আছি। অ্যা এটা তো কিন্তু আসলে আরেকটা বিষয়, উনার হাসব্যান্ড যিনি, উনি যে দেখতেছিলেন যে সে যদি পাগলই হবে তাহলে অন্যান্য আচরণও তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা। কিন্তু তা কিন্তু হচ্ছে না। একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। তো উনার হাসব্যান্ডও ঠিক এটা মেনে নিতে পারছিলেন না কথাগুলা। উনি চিন্তা করছেন নিশ্চয়ই এমন কোনো ঝামেলা আছে যেটা হয়তো আমরা ধরতে পারছি না। তো উনার হাসব্যান্ড উনার সাপোর্টে ছিলেন। পরিবারের অন্য সদস্যরা এসে চলে গেলে উনার হাসব্যান্ড সাপোর্টে ছিলেন। তো অত্র এলাকায় মানে ওই জামানার মানে বিশেষ করে ৭০ এর দশকের খুব নামকরা একজন পীর সাহেব উনাদের এলাকায় আসেন। তো উনার কাছে তাকে নিয়ে যান এবং সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পর তখন ওই পীর সাহেব বলেন যে, "আমাকে একটু সময় দিতে হবে। আমার অনুগত যেই আমার ভক্ত যে জিনরা আছে, আমি ওদের কাছ থেকে একটু তথ্য নিয়ে দেখি আসলে ঘটনাটা কি? তারপর আমি একটা ডিসিশন দেব বা কোনো ট্রিটমেন্ট এর কথা বলব আরকি।" তো রাসেল ভাই আ ৩-৪ দিন পরে তার সাথে যোগাযোগ করতে বলেন আরকি তার এলাকায় গিয়ে। তো ৩-৪ দিন পরে এলাকায় যখন তার সাথে গিয়ে যোগাযোগ করা হয় তখন বলে যে, "আসলে তুমি তো মাঝে, মাঝে অ্যা মানুষের ছোটখাটো কিছু ট্রিটমেন্ট করো। তো এরকম একটা ট্রিটমেন্ট করার সময় অ্যা একটা জিনের খুব ক্ষতি হয়ে যায়। সে জিনটা একজনের সাথে ছিল। তুমি সেটা ট্রিটমেন্ট করতে গেছিলা। তুমি না বুঝেই বেশ কিছু কাজ করে ফেলেছিলা, যেটা এমনি সহজভাবে করা যেত। কিন্তু তুমি না বুঝে এমন কিছু কাজ করে যেটা জিনের ক্ষতি হয়েছে। এইজন্য সে তোমার প্রতি খুব ক্ষিপ্ত। কিন্তু তুমি যেহেতু মানে সবসময় কোরআন তেলাওয়াত করো, রেগুলার মানে নামাজ পড়াও। তোমার কাছে ঠিক অতটা ঘেঁষতে না পারলেও
তোমার ওয়াইফের উপর তার প্রতিশোধ নিচ্ছে। এখন এটার সমাধানটা তাহলে কি? তো সমাধান হচ্ছে ওই জিনের সাথে বা জিনটা রাসেল ভাই এতটাই শক্তিশালী যে অন্যান্য হুজুরা মানে তার উপস্থিতি টের পায় না। যেটা যে জিন রিলেটেড সমস্যা, উপস্থিতি টের পায় না। পরবর্তীতে ওই মানে পিশাচ যিনি উনি সরাসরি ওই জিনের সাথেই কথা বলেন। কথা বলার পর তাকে ওই জিনকে বোঝাতে সক্ষম হন এবং জিন কথা দেয় যে সে এটা ছেড়ে উনি চলে যাবে। এবং আস্তে, আস্তে রাসেল ভাই ওই মহিলা সুস্থ হয়ে গিয়েছিল এবং মানে আমার কাছে যতটুক তথ্য আছে তো ওনার মহিলার হাসব্যান্ড এবং উনি এখনো ওনারা জীবিত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব সরাসরি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন। তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স। ওয়ালাইকুম আসসালাম। আমি মুশতাক আহমেদ রাঙা। আমি এসেছি বসুন্ধরা থেকে। রাসেল ভাই, আমি আজকে যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার অঞ্চলের একটি স্টোরি। তো আমার এই অঞ্চলটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, খানমরিচ ইউনিয়ন। তো এটা প্রত্যন্ত চলনবিল অঞ্চলের একটি স্টোরি। তো আমার যে আমার গ্রামের নাম গোবিন্দপুর। আমার গ্রামের একদম দক্ষিণ পাশে একটা ভিটা আছে রাসেল ভাই। ওই ভিটা কেন্দ্রিক ঘটনাটা। যে ভিটাটার নাম হচ্ছে হাড়িপাড়া ভিটা। আমি একটু বর্ণনা দিয়ে নিচ্ছি যে হাড়িপাড়া ভিটার নামটা কেন হলো। জি। আ এটা in 1971 এর আগে ওই হাড়িপাড়া ভিটায় হিন্দু সম্প্রদায়ের লোক বাস করত, যারা কুমার, হাঁড়ি পাতিল ইত্যাদি বানাতো আরকি। তো যে কারণে ওই সময় থেকেই ভিটার নাম হচ্ছে হাড়িপাড়া ভিটা। জি। তো ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী ওই হাড়িপাড়া ভিটার যে হিন্দু সম্প্রদায় ছিল তাদের বাড়িঘর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং যারা ছিল আরকি মানুষ তাদেরকে গুলি করে হত্যা করা হয় নির্বিচারে। তো সেই সময় থেকে এখন পর্যন্ত রাসেল ভাই ভিটাটা সম্পূর্ণ জনশূন্য। জি। আ খালি পড়ে আছে। তো এখন ওই ভিটায় ৩ টা বড়, বড় হিজল গাছ আছে রাসেল ভাই। এবং ভিটার পূর্ব সাইডে একটা বড় তাল গাছ আছে। তো সেই জায়গা কেন্দ্রিক ঘটনাটা আরকি। তো আমার গ্রামেরই আ একজন ছেলে, নাম হচ্ছে কালু। তো কালুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। এটা ২০০১ বা ২ সালের দিকে ঘটনাটি ঘটে গেছে। জি। ২০০১ বা ২ সালের দিকে ঘটনাটি ঘটে গেছে। তো কালুর একটা বেস্ট ফ্রেন্ড ছিল। কালুর যে ফ্রেন্ড সে হচ্ছে বিশু। ঠিক আছে? তো তারা দুজনেই। তো ওই সময় ২০০১ বা ২ সালে ওই সময়ে তাদের বয়স ছিল ১৪-১৫ বয়স। তো তারা গ্রামে ডানপিটে ছেলে ছিল, অনেক দুষ্টু প্রকৃতির ছিল রাসেল ভাই। তো তারা যেটা একটা সিদ্ধান্ত নেয়, ডিসিশন নেয় যে আ দুষ্টু প্রকৃতির কেমন? যে অমুকের গাছের ফল পেড়ে খেত, ডাব পেড়ে খেত, আম পেড়ে খেত। ঠিক আছে? এরকম দুষ্টু প্রকৃতি। তো তারা সিদ্ধান্ত নিল যে ওই তাল গাছে তারা তাল পেড়ে খাবে একদিন। ঠিক আছে? তো এটা ছিল ২০০২ সালের ঘটনা। এ জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস এই সময়ে রাসেল ভাই তালকুড় পাওয়া যায়। ঠিক আছে? ওই সময়টাতে তালের যে আঁশটা, নরম আঁশটা তালকুড়। তো কালু তার বেস্ট ফ্রেন্ডকে বলে আরকি, বিশুকে, যে, "দেখ বিশু, আমরা আজকে রাতে তালকুড় পারবো। মানে তাল পারবো।" তো বিশু বলে, "ঠিক আছে, ওকে। আমি তোমার সাথে যাবো।" ঠিক আছে? তারা দুজন মিলে ডিসাইড করে আরকি। তো কালু বলে, "ঠিক আছে, তাহলে তুই আমাকে ডাক দিবি। রাত ১১টা-১২টার দিকে তুই আমাকে ডাক দিবি।" তো বিশু বলে, "ওকে, ঠিক আছে।" তো কালু ঘুমিয়ে যায়। তো রাত ১১টা কি ১২টা এই সময়ে বিশু গিয়ে কালুর বাড়িতে নক দেয় আরকি। যে, "কালু, ওঠ, চল যাই।" ঠিক আছে? তো কালু উঠে পড়ে। একটা টর্চ লাইট নেয় তারা দুজন। নিয়ে গ্রামের একদম দক্ষিণ সাইডে যে ভিটাটা আছে, হাঁড়িপাড়া ভিটা, এই ভিটার উপরে রাসেল ভাই চলে যায়। তারা দুজন একাকী। দুজন আরকি। তো জায়গাটা মানে গ্রাম থেকে একটু দূরে, তো যেজন্য একদম সম্পূর্ণ জনশূন্য এবং নির্জন একটা জায়গা। ঠিক আছে? আর গ্রামের রাত তো অনেক গভীর রাত। রাত ১২টা-১টা মানে অনেক গভীর রাত। সবাই ঘুমিয়ে পড়েছে রাসেল ভাই। এরকম একটা অবস্থা। তো ভিটার উপরে তারা দুজন যখন যায় রাসেল ভাই, তো কালু একটা ঘ্রাণ পায়। বাতাসের একটা ঘ্রাণ, এবং ঘ্রাণটা ছিল এরকম লাইক মাংস আ পোড়ালে যেরকম একটা ঘ্রাণ রাসেল ভাই, এরকম একটা ঘ্রাণ। তো কালু ১ম এ ভয় পায় আরকি। একটু সামান্য ভীত হয় এবং বিশুকে বলে, "দেখ বিশু, আ কিসের ঘ্রাণ? ঘ্রাণটা তো ভালো মনে হচ্ছে না। দেখ আমার একটু ভয়, ভয় লাগছে। আজকে আমি চলে যাই এখান থেকে। আমরা আজকে এই কাজটা করব না, অন্য কোনো দিন করব।" তো বিশু তখন হেসে বলে, "আরে না, কোনো সমস্যা নাই। তুই তুই গাছে ওঠ।
তালপার, ঠিক আছে? তো কালু বিশুর কথায় সাহস পেয়ে সে গাছে উঠে যায়, ঠিক আছে? গাছে উঠে যায়, কাছা দিয়ে সে সুন্দর করে গাছে উঠে যায়। গাছে ওঠার পরে একদম তাল গাছের মাথায় উঠে যখন সে মুচকিয়ে, মুচকিয়ে তাল পাড়ছিল রাসেল ভাই, তালটা পেরেই সে যখন তার মুখের সামনে তালটা নিয়ে আসলো বিশুর কাছে দেবে, বিশু তো গাছের নিচে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? যখন সে তার মুখের কাছে নিয়ে আসলো তালটা রাসেল ভাই, দেখলো যে এটা কোনো তাল ছিল না। এটা এটা ৩ থেকে ৪ বছরের একজন শিশুর আকৃতির মাথা, এবং সেই মাথাটা রাসেল ভাই এই কালুর দিকে তাকিয়ে মানে হাসি দিচ্ছিল রাসেল ভাই। এইটা কালু দেখে এটা সহ্য করতে পারে না, অনেক ভয় পায়, এবং শিশুটার চোখ জ্বলজ্বল করে জ্বলছিল। সাথে, সাথে কালু নিচে বিশুকে ডাকে, "বিশু, বিশু!" বিশু, বিশু করে চিৎকার দেয়, কিন্তু নিচে তাকিয়ে দেখে হালকা জ্যোৎস্নার আলো ছিল। নিচে তাকিয়ে দেখে রাসেল ভাই বিশু নাই, এবং সে একা, একা তাল গাছে রাসেল ভাই। এবং এইটা দেখে সে মানে সাংঘাতিকভাবে ভয় পায়। ভয় পেয়ে রাসেল ভাই, বলে রাখি যে ওই তাল গাছের সামনেই একটা পুকুর ছিল রাসেল ভাই, বিশাল একটা পুকুর। তো সে মানে খুব মানে ভয় পেয়ে রাসেল ভাই তাল গাছ থেকে পুকুরের মধ্যে পড়ে যায়। জি। ঠিক আছে? পুকুরের মধ্যে পড়ে যে পানির মধ্যে তলিয়ে যায়। তো সে যখন পানি থেকে উপরে উঠে আসে, তখন দেখে যে তার বন্ধু বিশু, যাকে তাল গাছের নিচে থাকার কথা কিন্তু তাল গাছের নিচে সে দেখে নাই। তার বন্ধু বিশু, সে গলা পানিতে, তার পুরো বডিটা পানির নিচে এবং মাথাটা শুধু পানির উপরে। তার দিকে তাকিয়ে আছে এবং একটা মুচকি হাসি দিয়ে বলছে, "কিরে কালু?" এইটা বলে রাসেল ভাই, তো বিশুর যে চোখ একদম জ্বলজ্বল করছিল। তো কালু তো ভয় পায়, এবং ভয় পেয়ে কালু বুঝতে পারে যে না, এখানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে, এবং obviously খারাপ কিছু ঘটতে যাচ্ছে, তার কিছু হবে। এবং এইটা ভেবে সে রাসেল ভাই সে সাঁতরাতে পুকুরের পাড়ে চলে আসবে রাসেল ভাই। এমত অবস্থায় ওই যে অশরীরী আত্মা, বা আমরা যাই বলি, ওই যে অ ব্যক্তিটা আরকি বিশু, সে রাসেলের ঘাড় চেপে ধরে। মানে কালুর ঘাড় চেপে ধরে রাসেল ভাই। ঘাড় চেপে ধরে কালুকে আচ্ছামতো পানির মধ্যে চুবায়। জোরে, জোরে চুবাচ্ছে, এবং কালু জোরে, জোরে চিৎকার করছে, "বাঁচান, বাঁচান! কেউ আমাকে বাঁচান! ভাই কেউ আমাকে বাঁচান!" ঠিক আছে? তো এই পুকুর পাড়ে, পুকুরটা ছিল অনেক বড় একটা পুকুর, যেখানে মাছ চাষ করা হতো রাসেল ভাই। তো নূর কাকা নামের এক আ আ আঙ্কেল ছিল আমাদের, এখন চাচা বলি আমরা। তো নূর কাকা ওই পুকুরে মাছ চাষ করতো, এবং পুকুরের একদম পূর্ব সাইডে সে রাতে পুকুর পাহারা দিত। তার একটা ছোট ছই ছিল। ঠিক আছে? মাটির উপরে ছই, এবং ছইয়ের নিচে সে পাহারা দিত। সে নূর চাচা লক্ষ্য করলো যে পুকুরের মধ্যে কেউ একজন চুবানি খাচ্ছে। পুকুরের মধ্যে সাঁতার কাটলে যেরকম একটা শব্দ হয়, এরকম, এবং বাঁচাও, বাঁচাও করে জোরে, জোরে চিৎকার করছে। তো নূর চাচা আ বিষয়টা নোটিস করে, এবং সে তার হাতে থাকা যে লাইটটা, সে লাইটটা নিয়ে দৌড় দেয় পুকুর পাড়ে। তো ওই জায়গায় গিয়ে সে পানির মধ্যে দেখে যে আ ঝাপাঝাপি করছে। এমত অবস্থায় সে লাইট মারে। যখনই সে রাসেল ভাই লাইট মারে, তখনই মাথাটা রাসেল ভাই, মানে বিশু নামের যে অশরীরী আত্মাটা, ঠিক আছে? তার দিকে যখন সে মাথা ঘুরে তাকায় রাসেল ভাই, লাইটে তো চোখ বড়, বড় জ্বলজ্বল করছিল, লাল আলো। তো রাসেল ভাই এইটা দেখে সেও সাংঘাতিকভাবে ভয় পায়, এবং একটা সময় যেটা হয় সেটা হচ্ছে যে ওই অশরীরী আত্মাটা রাসেল ভাই পানির মধ্যে ডুব দিয়ে চলে যায় রাসেল ভাই। এবং কালু দ্রুত সাঁতার পারে, আর পুকুর পাড়ে উঠার পরে সে সেন্সলেস হয়ে যায় রাসেল। তো রাসেল ভাই তারপরে মুহুর কাকা কালুকে কাঁধে করে বাসার উপরে নিয়ে যায়। মানে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে পানি-টানি ঢেলে সুস্থ করা হয়। সেন্সলেস মানে অবস্থায় থেকে অজ্ঞান হয়ে আরকি। তো ঠিক আছে, এরপরে কালু সব ঘটনা খুলে বলে যে, "আমার সঙ্গে তো বিশু গেছিল।" ঠিক আছে? তো কালুর ফ্যামিলি বিশুর বাড়িতে যায় ওই রাতেই। তো বিশুর মাকে জিজ্ঞেস করে, "কি ব্যাপার বিশুর আম্মা, আপনার আপনার ছেলে কই?" ঠিক আছে? তো বিশুর আম্মা বলতেছে, "রাসেল ভাই, সে বিশু তো আমার ঘুমায়ে গেছে অনেক আগেই। সে তো বাহিরে যায় নাই।" তাহলে রাসেল ভাই বিষয়টা লক্ষ্য করেন যে এইখানে কিন্তু বিশু কালুর সঙ্গে যায় নাই রাসেল ভাই। তাহলে গেলটা কে? ঠিক আছে? এরপর থেকে আ আ রাসেল ভাই, কালু কখনোই অত রাতে আর কখনো বাহিরে বেরোয় নাই, এবং সাংঘাতিকভাবে ভয় পায় ছেলেটা। যে এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমরা আ একটু দেখি যে Facebook এ আমাদের তার আগে আমরা Twitter থেকে আসি। তুহিন ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে আচ্ছা
তার কাছে আজকের ভূত এফএম ভালো লাগছে সেটা তিনি জানিয়েছেন। এমডি শাকিরুল ইসলাম খুলনা থেকে শুনছেন এবং তিনি বলছেন, "I love ভূত এফএম" এবং ভূত এফএম টিমের সমস্ত মেম্বারদের তিনি বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনি সাথে আছেন, এটা সবচেয়ে বড় কথা। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও দুর্জয় রয়। আপনার ভাইয়ের স্টোরিটা ভালো লাগছে। আমাদের সাথে আছেন মনিরুল সাগর এবং আফরান ভাই মিন্স দ্য বেস্ট টাইপ অফ পারফরম্যান্স। আচ্ছা, ঠিক আছে। প্যারানর্মাল স্টোরি অনেক ভালো হয় আপনার ভাই, সেটা তিনি জানিয়েছেন। আমাদের সাথে আছেন এমডি রাহাত এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরিটা সেই ছিল, চিটাগং থেকে শুনছি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকে আমির হামজা, প্রণয় আমাদের সাথে আছেন। সবসময় সাথে আছেন ভূত এফএম সেটা জানিয়েছেন। রফিকুল ইসলাম মুর্শিদাবাদ লালগোলা থেকে শুনছেন। এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি কায়সার এম জুয়েল, আছেন আমাদের সাথে এমডি রাহাত, এমডি ফয়সাল আহমেদ আমাদের সাথে আছেন। বিশাল আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি টুকু শেখ। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই এবং আশা করছি যে প্রত্যেকেই অনেক বেশি এনজয় করছেন। আমাদের রেডিও ফুর্তি যে পেজটা, সেখানে সিরাজ খান গোবিন্দগঞ্জ থেকে শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আ আ অন অমিক, এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি আরো অনেকেই। এসকে শাকিল আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন